হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। আমরা ম্যাথের খুব ইম্পর্টেন্ট টপিকসে চলে আসছি, যেগুলো শেষ করে যে জ্যামিতি আসলে আমাদের কাছে মনে হয় অনেকেরই কঠিন লাগে বা ইন্টার একটু কম করে থাকি। আমি তোমাদের ক্লাসেও শিখাইছি, তো এখানে আজকে অনেক অঙ্ক করবো, পার্ট 1। তো সরলরেখায় অনেক অঙ্ক তোমাকে করতে হবে, করাবো, এবং নতুন অঙ্ক তো পাবাই, সেটা তো আর বলার দরকার নেই। কিন্তু আরো অনেক নতুন বেসিকের জিনিস পাওয়া যাবে। সূত্রগুলো তো আগে দেখতে হবে, তবে সরলরেখায় সূত্র যথেষ্ট কম। সবচেয়ে জ্যামিতির মধ্যে তো জানো যে সরলরেখা, কনিক, বৃত্ত, এর মধ্যে সরলরেখার বৃত্ততে সূত্র কম, কিন্তু কনিকে হিউজ সূত্র, তাই না? তাহলে আমরা শুরু করি। খাতা কলম নিয়ে বসতে পারো আর কমেন্ট করবো আর কি, যেটাই করার আর কি। আমি কমেন্টের উত্তর সবসময় দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা তাহলে আসি। দেখো, প্রথমে আসি কার্তেশীয় সমীকরণ বা পোলার সমীকরণ। এটা হলো একদম জটিল সংখ্যা, তোমাদের যা করাইছি তাই, শুধু এখানে কথাটা আলাদা। ওখানে এক্স ওয়াই হলো তোমার জানার কথা, যে এক্স আর ওয়াই এটা হলো তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, এবং আর কমা থিটা এটা হলো পোলার স্থানাঙ্ক। একদম জটিল সংখ্যায় যা আমরা আর্গুমেন্টে করছি ওই একই জিনিস, মডুলাস আর আর্গুমেন্ট সেম জিনিস। তাহলে এখান থেকে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে দেখো গুণ করে দিলে আর প্লাস আর কস থিটা ইজিক্যাল টু কত? 2। তাহলে এখান থেকে আমরা যদি কস থিটার মানটা বসাতে, এইটার মান বসাই, তাহলে এটা মানে কি তোমরা এখানে জানো যে এখানে 4টা সূত্র আছে। আমি তাও একটু লিখে দিই। এক্স ইজিক্যাল টু আর কস থিটা, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। এই দুটোকে বর্গ করে যোগ করলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আর কস থিটা মানে আমরা লিখতে পারি আর প্লাস এক্স কত? 2। যেহেতু আমাকে এখানে একটা কি বের করতে বলছে সমীকরণ, তাহলে সমীকরণ বানাতে গেলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 মাইনাস আর, তাহলে বর্গ করে দিলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে আসতেছে 4 মাইনাস 4 আর প্লাস হলো কি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, আর 2 মাইনাস, হ্যাঁ এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাচ্ছে। এটা একটা সমীকরণ। অথবা এখান থেকে এভাবেও লেখা যায়, দেখো এটা যদি আমি না করে এরকম লিখি যে আর স্কোয়ার ইকুয়াল টু হলো 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হলো তোমার নির্ণয়। এই দুই লাইনের দরকার নেই, কারণ এটাই আসলে তোমার এক্স স্কোয়ারের সাথে আর স্কোয়ার আসতেছে, আর এখানে দেখো আর স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার আসতেছে। এটা তুমি অপশন দেখলে বুঝতে পারবা যে কোনটা হলো তোমার কার্তেশীয় সমীকরণ। তাহলে মেন হলো যে এরকম টাইপের তোমার পোলার থেকে কার্তেশীয় সমীকরণ আসতে পারে, হয় কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ আসতে পারে। অপশন দেখলে বুঝতে পারবো যে কোন জায়গায় যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। তাহলে উল্টোটা একটা করি। যেমন দেখো, এইটার থেকে যদি আমরা আসি, তাহলে এইটুক মানে কি বুঝতেই পারতেছো, ডাইরেক্ট আর স্কোয়ার। আর এইখানে যে এক্স আছে, তাহলে 2a আর cos থিটা ইকুয়াল টু 0। এটা তোমরাও পারবা। তাহলে তোমার এখান থেকে যদি উভয় পক্ষ থেকে আর কেটে দিই, তাহলে আর ইকুয়াল টু লেখা যায় 2a cos থিটা। আর ইকুয়াল টু কি লেখা যায়? 2a cos থিটা। এখানে আর কিছু করার নাই। তাহলে এটাই হলো তোমার কি পোলার সমীকরণ। কারণ পোলার সমীকরণে কি কি থাকবে? আর আর থিটা থাকবে। কার্তেশীয় সমীকরণে কি থাকবে? কার্তেশীয় সমীকরণে এক্স আর ওয়াই থাকবে। তাহলে লাস্ট লাইনে তুমি দেখলেই বুঝতে পারবা, অপশন দেখলেও বুঝতে পারবা, আর যদি রিটেনেও আসে অপশন ছাড়া তুমি বুঝতে পারবা। যদি পোলার সমীকরণে যেতে বলে, তাহলে সেখানে এক্স ওয়াই থাকবে না, আর থাকবে আর থিটা থাকবে। আর যদি কার্তেশীয় সমীকরণে যেতে বলে, তাহলে আর থিটা থাকবে না, সেখানে এক্স থাকবে আর ওয়াই থাকবে সমীকরণে। তাতে যা আসে, কি বোঝা গেছে? এই দুটো অঙ্ক করলেই এনাফ। এই টাইপের প্রচুর অঙ্ক আসতেই পারে। আচ্ছা এবার আসো, পি বিন্দুর কোটি হলো -4। এটা একটু খেয়াল করতে হবে। পি বিন্দুর কোটি এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আমরা লিখতে পারি তাহলে কি +-4। দেখো জিনিসটা বলতে দিলাম, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, যেহেতু পি বিন্দুর কোটি দিয়ে আছে -4, তাহলে দূরত্ব তো প্লাস মাইনাস দিতে হবে। এটা অপশনে থাকলে দিবা, না দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু রিটেনে হলে দিতে হবে। আমি তোমাদের সবই বলার চেষ্টা করতেছি। ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের অর্ধেক। তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব মানে কি? এক্স, তার কত? অর্ধেক। তাহলে কত? x/2। কারণ তোমরা জানো এক্স অক্ষ থেকে দূরত্ব হলো কি? কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো কি? ভুজ। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো ভুজ, তার হলো অর্ধেক। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস কত? 8। তোমাকে বের করতে বলছে স্থানাঙ্ক।
তাহলে এক্স এর স্থানাঙ্ক দুটো পাইছি, তার মানে আমরা অ্যান্সারটা পাচ্ছি একটা হলো 8 এর সাথে তোমার ওই যে কোটিত -4, আর একটা হলো -8 এর সাথে -4। তাহলে এটা হলো তোমার অ্যান্সার। কি বোঝা গেছে? তুমি প্লাস মাইনাসটা রিটেনে হলে দিতে হবে, কিন্তু এমসিকিউতে না দিলেও কিন্তু তোমার খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু তুমি অপশন দেখলে বুঝতে পারবে যে যেহেতু দুটো অ্যান্সার আছে, তাহলে প্লাস মাইনাস না হলে তো এখানে দুটো অ্যান্সার আসবে না। কি বোঝা গেছে? জ্যামিতির প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে বুঝতে হবে। আর জ্যামিতি কিন্তু আসলে অনেকটা ফিজিক্সের মতো। যেমন ফিজিক্স ক্লাস করতে গেলে তোমরা দেখছো যে সবসময় আমরা বাংলার দিকে খেয়াল করি, বা আমি অন্তত চেষ্টা করি তোমাকে বাংলাগুলো ভালো করে লাইন বাই লাইন পড়ার। জ্যামিতিতেও কিন্তু প্রত্যেকটা লাইনে সুন্দর করে লেখা থাকে। যেমন এখানে দুটো সেন্টেন্স ভালো করে বাংলা পড়লে এখানে ভুল করার কিছু নেই, যে একটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব, আর একটা হলো পি বিন্দুর, আর একটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব। হ্যাঁ, পি মানে তো আসলে এক্স ওয়াই, যে সঞ্চার পথ। পরেরটা আসো, একই টাইপের অঙ্ক একটু আলাদা। ওয়াই অক্ষ এবং যেহেতু আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে কে ওয়ান এর দূরত্ব, তাহলে কি হবে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? ভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? কে। আর 4 5 থেকে কে এর দূরত্ব, তাহলে √4 - কে হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা ইজিলি করতে পারবা। এই পাশে আসতেছে 16 - 8k প্লাস √4 তো উঠে গেল, আর প্লাস এখানে হলো কত? 16। তাহলে এখান থেকে আসতেছে কে স্কয়ার কেটে যাচ্ছে, 8k এই পাশে আসলো, তাহলে কত? 32। অতএব k = কত আসতেছে? 4। তাহলে k এর মান আসতেছে কত? 4। কি বুঝে গেছেন? এটা খুবই সহজ অঙ্ক। আগের তো তাও একটু বাংলা বুঝতে একটু ব্যাপার ছিল। এখানে যদি আমি x অক্ষ বলতাম, তাহলে তোমার এই k এর জায়গায় কত হতো? 1। x অক্ষ বললে হতো কত? 1। কিন্তু 1 হলে তো আর k এর মান বেরোতো না, সো এইভাবে ইচ্ছা মতো তো বানানো যাবে না। আচ্ছা, পরেরটা আসি। x অক্ষস্থ p বিন্দু থেকে 0, 2 এবং 6, 4 বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে p বিন্দুর স্থানাঙ্ক কত? এই যে সমদূরবর্তী মানে, এই যে p মানে তো তোমাদের বলছি p হলো সবসময় কি? xy। তাহলে এইটা যদি আমি a বিন্দু ধরি, আর এটা যদি আমরা b বিন্দু ধরি, তাহলে প্রশ্ন মতে আমরা এই জিনিসটা কি লিখতে পারি না, যে p = কি? pb। আর যেহেতু আমরা দূরত্ব বের করব, তাহলে এটাকে আমরা কি করে দিই? স্কয়ার। হ্যাঁ, তাহলে স্কয়ার করে দিলে এবার দূরত্ব বসায় দিলেই হয়ে যাবে। p হলো xy, তাহলে x - 0 হোল স্কয়ার প্লাস y - k 2 হোল স্কয়ার। এখানে x - 6 হোল স্কয়ার, √4 এর দরকার হচ্ছে না, y - 4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি সমীকরণ বের করলে হয়ে যাবে, পরে উত্তর করার কিছু নেই। তাহলে যখনই p বিন্দুর স্থানাঙ্ক বা কোনো p বলা থাকবে, এই যে আগের অঙ্কটা করলাম, তখনই বুঝবা যে, বা সঞ্চয় পথের সমীকরণের যদি কোথাও বলা থাকে, এখানে নেই, p বলা আছে, তাহলে বলা থাকবে কেন? তাহলে সেখানে xy হবে। ঠিক আছে? ওকে, এবার একটা নতুন অঙ্ক করি একেবারে। দেখো, এই অঙ্কটা হয়তো তোমরা কেউ অঙ্কটা দেখোনি, দেখছো কিনা কমেন্ট করতে পারো। পুরোপুরি নতুন। এটা পোলার আর কার্তেশীয় দেওয়া আছে, কারণ দেখো এটা হলো কিন্তু আর, আর এটা হলো কি? থিটা। বুঝতেই পারতো, এটা হলো আর, এটা হলো থিটা, কারণ এখানে বলাই আছে এটা হলো কিসের স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব কত? এবার তো ঝামেলায় পড়ে গেলাম, কারণ আমরা বিন্দু দ্বয়ের দূরত্ব তো বের করতেছি, কেবল বের করলাম √4 x1 - x2 হোল স্কয়ার y1 - y2। কিন্তু পোলার এই ডিগ্রি থেকে কিভাবে বিন্দু দ্বয়ের দূরত্ব বের করতে হবে, তাহলে এটা তো বের করতে গেলে তোমাকে একটু মানে সূত্রটা জানতে হবে, নাহলে করা যাবে না। তাহলে দূরত্ব যদি আমরা d ধরি, তাহলে এখানে সূত্র হলো r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2, cos θ1 minus θ2। তাহলে এই সূত্রটা খুব ভালো করে তোমাকে জানতে হবে। এটা হলো যে কোনো পোলার স্থানাঙ্ক এরকম যদি মান এবং ডিগ্রি দেওয়া থাকে, মানে মডুলাস আর আর্গুমেন্ট এরকম থাকে, তাহলে তাদের দূরত্বের সূত্র কিছুটা হলো ভেক্টরের লব্ধির মতো, কিন্তু এখানে কিন্তু একদম সেম না, কারণ ওখানে প্লাস থাকে আর এখানে এটা কি আসছে? মাইনাস। তাহলে এবার আমরা মানটা বসাতে পারি। √r1 স্কয়ার মানে হলো 2√3 এর কি হোল স্কয়ার প্লাস 2√5 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2√3 ইনটু 2√5 ইনটু cos। এখানে একটু ইম্পর্টেন্ট না, এটা মাইনাস চলে আসতেছে, দেখো 90 মাইনাস কত? 180, মাইনাস কত? 180। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসি, এটাকে যদি বর্গ করি, তাহলে 4 ইনটু 3, তাহলে 12 প্লাস 4 ইনটু 5, 4 5 কত? 20। যেমন একটু ঠান্ডা মাথায় করতে হবে, আমি সলভ করার চেষ্টা করতেছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 রুট হলো 15, আর cos হলো দেখো মাইনাস 90 ডিগ্রি। cos হলো কত? মাইনাস, কিন্তু তোমরা জানো ত্রিকোণমিতিতে চলে আসতে হবে যে cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকে না, তার মানে কত? cos 90।
তাহলে cos 0 হলো 1 আর cos 90 কত 0, তাহলে এখানে কত চলে আসতেছে, এটা 0 মাইনাস থাকতেছে না। এই ক্যালকুলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পুরোটুক কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে 12 আর 20 তোমার আসতেছে √2 কত 32, যেটাকে আমরা লিখতে পারি 4√2 একক। কত লিখতে পারি 4√2 একক। তাহলে এটাই হলো তোমার নির্ণেয় অ্যান্সার, এটাই হলো তোমার নির্ণেয় অ্যান্সার। দেখো বোঝা গেছে কিনা, ঠিক আছে, দেখো বুঝেছি কিনা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখন নতুন সবার কাছে লাগিয়েছে কিনা, সবার কাছে কি নতুন লাগছে? দেখো সূত্রটা জানলে ঠান্ডা মাথায় করতে হবে এবং ক্যালকুলেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। নতুন জিনিস তো পাবোই অবশ্যই, যেহেতু আলাদা করতেছো। এটা দেখো খুলনা ভার্সিটিতে ম্যাথ আর ইংলিশ এখন কমন হয়ে গেছে। অনেকেই আছে তোমাদের বন্ধু বান্ধবী ম্যাথ করতে চায় না, হ্যাঁ, অনেকেই আছে ইংলিশ ক্লাস দিলে ইংলিশ করতে চায় না, হ্যাঁ চায় না, কিন্তু এখন তো না করে কোনো উপায় নেই। হ্যাঁ, এটা হলো আগের থেকে বুঝতে হয়, কিন্তু আসলে তো সবাই ফাঁকিবাজি স্টুডেন্ট তো আজকাল বেশি, কিছু করার নেই। দেখো এই অঙ্কটা তোমাদের মনে হয় করাইছি আমি ক্লাসে। দুইটা বিন্দু দিয়ে বলছে সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা কোণ অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষরেখা থাকলে যে আমরা m1 x2 m2 x1 এটা করার দরকার নেই। যখন এক্স অক্ষ বলবে তখন আমরা k:1 যদি ধরে নিই, তাহলে k হল ডাইরেক্ট শর্ট রুল হলো -y1/y2। আমি যদি y অক্ষ বলতাম তাহলে -x1/x2, কিন্তু কোণ অনুপাতে বিভক্ত করে, তাহলে কত আসতেছে এখানে -y1। এটা হলো x1 y1, এটা হলো x2 y2। সবসময় লিখে নিবা যাতে জ্যামিতি ভুল না যায়, কারণ এক একটা অঙ্ক অনেক ব্যাপার। এই যে কুয়েটে, তাই দেখো আমার অনেক অঙ্ক বেড়ে গেছে। কুয়েটে কিন্তু নরমালি প্রশ্ন বাজে না, বেসিকের কোশ্চেন হয়, ঠিক আছে। ফিজিক্স ম্যাথে অনেকগুলোই দেখলাম একদম ডিরেক্ট কমন আমার শীটের থেকে বা আমি করাইছি তার থেকে। হ্যাঁ, এটা আসলে যে আমি আমার কথা বলতেছি তা না, তোমরা দেখলেও বুঝতে পারবা। কুয়েট, ঢাকা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, রুয়েট, চুয়েট, এগুলোর প্রশ্ন কিন্তু নরমালি পুরো বেসিক থেকে হয়। এগুলো কখনো বিগত থেকে ডিরেক্ট তুলে দেয় না, এগুলো বাঁধে না। অন্য ভার্সিটি তো আরো বাঁধবে, অনেক কমন পাবা। তো সেগুলো মোটামুটি টপিকের ভিতরে থাকে, তো সেটা তোমাকে প্র্যাকটিস করলে তুমি পারবা। আর যদি একদম জানা অঙ্ক করা অঙ্ক পড়ে যায়, তাহলে সেটা করতে তো কোনো ব্যাপার না। এই কুয়েটেতে 500 মার্কের পরীক্ষা, তাই 200, 250 যারা পাবে তারা মেরিটে চান্স পেয়ে যাবে, কিন্তু এটা পাওয়াটাই হলো ব্যাপার। তাহলে মাইনাস প্র্যাকটিস করতে হবে। y1 মানে হলো 5 আর y2 মানে হলো 2। আর যেহেতু মাইনাস আসছে, তাহলে যদি অপশন এরকম থাকে যে অন্তস্থ ভাবে না বহিস্থ ভাবে, তাহলে তুমি অবশ্যই বলতে পারতেছো এটা হলো কি বহিস্থ ভাবে। আর যদি অনুপাত আকারে থাকে তাহলে 5:2, কারণ অনুপাত কখনো ঋণাত্মক হয় না। কিন্তু আমরা মাইনাস দেখে বুঝতে পারতেছি এটা হলো বহিস্থ ভাবে, যদি প্লাস আসে তাহলে অন্তস্থ ভাবে। তাহলে অপশনে এখন কোন অনুপাতে বিভক্ত করে, মানে তোমার 5:2 থাকতে পারে, আবার বহিস্থ ভাবেও থাকতে পারে। কি বোঝা গেছে? ওকে, পরেরটা আসো। পরেরটা তোমাদের পারার কথা শীর্ষবিন্দু 3টা স্থানাঙ্ক। আমি সব ধরনের অঙ্ক এখানে দিছি, অনেক অঙ্ক করাবো পার্ট 1 এবং পার্ট 2 তে। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে গেলে তোমাদের শর্ত বলছিলাম, মনে আছে মনে হয় 3 4, খুবই ইন্টারেস্টিং। -4 3 8 6। আর এই প্রথমটা আবার কি করতে হবে? রিপিট করতে হবে। প্রথমটা আবার রিপিট। এবার ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি করি, তোমরাও করে ফেলো। তাহলে 3 3 কত 9, মাইনাস হলো 24, প্লাস হলো কত 32, মাইনাস এবার উপরে যাব 3 6 18, প্লাস হলো 3 8 24, আর মাইনাস হলো কত 16। তাহলে কত থাকতেছে হাফ। এখানে হলো 32 আর 9, তাহলে 41, 41 এর থেকে 24 গেলে 17, আর মাইনাস এখানে 24 আর 18 42, 42 এর থেকে 16 গেলে 24, 42 এর থেকে 16 গেলে কত 24, ঠিক আছে না? তাহলে -7, তার মানে 7/2 এত বর্গ এত, কারণ ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না। তাহলে অ্যান্সার হলো 7/2, 17 26, হ্যাঁ এখানে হবে 26, তাহলে হবে 9/2, অ্যান্সার হবে 9/2। তাহলে এই রুল তো তোমরা জানো, এটা দিয়ে শুধু ত্রিভুজ না, ত্রিভুজ, চতুর্ভুজ আমাদের করে দেওয়ার দরকার নেই, পঞ্চভুজ যাই দিক না কেন প্রথমটা রিপিট করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব সুন্দর একটা রুল। এবার আসো, একটা রেখা দেওয়া আছে, আবদ্ধ এলাকার ক্ষেত্রফল x = 0, y = 0, এটা তো x অক্ষ আর y অক্ষ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে একটা রেখা থেকে যদি আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে তোমাদের বলছিলাম রুল হাফ কি ab। এটা হলো একটা রেখা থেকে, a হলো x অক্ষের খণ্ডিতাংশ, b হলো y অক্ষের। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি 2x + 3y = কত -1। তাহলে x by -half প্লাস y by -1/3 = কত 1। তাহলে অতএব ক্ষেত্রফল del আমরা হাফ ইনটু 1/3 এটা লিখতে পারি, কারণ মাইনাস তুমি বসালেও কিছু না, না বসালেও কিছু না।
ক্ষেত্রফল, তাহলে অ্যান্সার আসে কত 2 3 4 3 4 কত 12, তাহলে 1/12 বর্গ একক। ঠিক আছে, 1/12 বর্গ একক। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, ক্লাসেও তোমরা দেখছো, তারপরে করতে হবে কারণ এগুলো পরীক্ষা আসবে। একটা হলো বিন্দু থেকে ক্ষেত্রফল ত্রিভুজের, আর একটা হলো রেখা থেকে ক্ষেত্রফল। সূত্রগুলো একটু নোট করে রাখবো সুন্দর করে, যাতে ভুল না যায় এবং পরীক্ষার আগে যাতে দেখতে পারো। এবার আরো একটা ইম্পর্টেন্ট, তিনটা অঙ্ক আমি 3 রকমের দিয়েছি। একটা গেল বিন্দু দিয়ে, একটা গেল একটা রেখা দিয়ে, এবার 3টা রেখা, এটা রেখাত্রয় দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে। সেক্ষেত্রে তোমাকে একই সূত্রই করতে হবে, del is equal to half, কিন্তু বিন্দু না হলে তো আমি ওই নিয়মিত ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটা 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আগে আমরা সেট বিন্দু বের করি। তাহলে x is equal to a, y equal to b, এখানে এটা তো দেয়াই আছে ডাইরেক্ট। এবার 1 এর সাথে 3 করব, সবসময় সিরিয়ালটা মেইনটেইন রাখতে হবে। প্রথমটা হলো 1 এর সাথে 2, এবার কি 1 এর সাথে 3, তাহলে আর বাকি থাকলো কি 2 এর সাথে 3। তাহলে সহজে মনে রাখবে শর্টকাটে, আমি তো সবসময় ডিটেইলস বলে শর্টে আছি। 1 এর সাথে প্রথম দুটো, মানে 1 এর সাথে 2, 1 এর সাথে 3, সিরিয়াল মেইনটেইন না করলে কিন্তু ক্ষেত্রফল উল্টে যাবে। তাহলে এবার আসো 1 এর সাথে 3 যদি করি, x is equal to তো সেই a আর y equal to mx, তাহলে তোমার এটা কি আসতেছে y equal to mx, x এর জায়গায় যদি a বসাই তাহলে এটা আসে কত ma। এবার আসো 2 এর সাথে 3, তাহলে y equal to এখানে কত b, আর b যদি এখানে বসাই তাহলে x এর মান আসে তোমার b/m। এইটা আবার রিপিট, এটা বসাই দিবা, তাহলে তোমার অ্যানসার চলে আসবে, দেখবা 1/2m b - ma হোল স্কয়ার। এখানে মাইনাস আসতে পারে, অ্যানসার একবার প্লাস, ওটা সলভ শিটে পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা। তাহলে 3 রকমের অঙ্ক করলাম, এই যে তোমার নাম্বার 8 9 10 ভালোভাবে দাগায় রাখতে পারো। একটা হলো 3টা বিন্দু থেকে ক্ষেত্রফল, একটা হলো এটাও আমরা সেই নিয়মেই করছি, কিন্তু রেখা থেকে আগেরটা করলাম একটা রেখা থেকে, মানে একটা সরল রেখা থেকে ক্ষেত্রফল, এটা হলো কি 3টা সরল রেখা থেকে ক্ষেত্রফল। তাহলে 3 ধরনের শিখে ফেললাম, পরীক্ষায় এগুলো মাস্ট আসবে, মাথায় রেখো। ঠিক আছে, ওকে। এবার আসো, একটি ত্রিভুজের ভর কেন্দ্র দেয়া আছে। ভর কেন্দ্র তো তোমরা জানো, সূত্রও জানো, এই যে এই জিনিসটাকে বলা হয় ভর কেন্দ্র, যেটা আসলে 2:1 অনুপাতে হয় যদি অনুপাত লাগে। দুটো শীর্ষবিন্দু দেয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করো। তা আমরা তো জানি যে 3টার যোগফল ভাগ 3 হলো কি ভর কেন্দ্র, কিন্তু এখানে অঙ্কটা উল্টো করে দেয়া আছে, কারণ তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই যে ভর কেন্দ্রটা দেয়া আছে, তাহলে প্রশ্ন মতে 2 is equal to x1 কত 1, x2 কত 3 প্লাস x3 বাই কত 3। তাহলে এখান থেকে কিন্তু আমি x3 বের করতে পারছি। তারপর একইভাবে পরেরটা আমরা লিখতে পারি, তোমার 0 হলো ভর কেন্দ্র, তাহলে x2 হলো 2, y2 হলো -1 প্লাস y3 বাই কত 3। তাহলে এখান থেকে বের করলেই হয়ে যাচ্ছে। দেখো কত আসে, 1 প্লাস 3 মানে 4 প্লাস x3 is equal to 3 দুগুণে কত 6, তাহলে অতএব x3 is equal to 6 - 4 কত 2। তাহলে একটা অ্যান্সার 2 আর একটা এখান থেকে y বের হবে। একটা দেখলেই তো অপশনে বোঝা যায় যে কোনটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা তোমাদের পারার কথা। যদি 3টা বিন্দু দিয়ে ভর কেন্দ্র বলে, তাহলে তো 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, আর এখানে ভর কেন্দ্র দিয়ে বলছে তৃতীয় শীর্ষবিন্দু বের করো। ঠিক আছে, পর্ব সব অঙ্কে আসতেছি। ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি দেয়া থাকলে এদের অন্তকেন্দ্র কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা ভর কেন্দ্র বের করছি, মধ্যবিন্দু তো আমরা পারি। হ্যাঁ, তাহলে এবার বের করবো কি অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রের রুলটা আগে জানতে হবে, শর্ট রুল বলে এটাকে, ax1 bx2 cx3 বাই a প্লাস b প্লাস c। একইভাবে তাহলে পরেরটুকু লেখা লাগে না, কারণ একটা বের করতে পারলে তুমি এমসিকিউ থাকলে ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, খুলনা ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ছাড়া তো সমস্যা নাই, চিন্তার কারণে শুধু রিটেন আছে। রিটেন তো তোমরা ঢাকা ভার্সিটির জন্য করাইছি তোমাকে, তো ভয়ের কিছু নেই। কিছু সাবজেক্টের ব্যাপার আছে, সেগুলোতে আমি ওই যে স্পেশাল কোর্সে যদি তোমরা করো তাহলে অবশ্যই ভালো হবে তোমাদের, কারণ এমনিতে আমি সবকিছু এর মধ্যে করাবো বা করাচ্ছি বা পরীক্ষা নিব ওই প্যাটার্নে। যেহেতু এবার আলাদাভাবে পরীক্ষা হচ্ছে, সে সাসপেক্ট হোক খুলনা ভার্সিটি হোক, কিন্তু যেহেতু এখনো অনেক টাইম, এপ্রিলে খুলনা ভার্সিটি, রাবি, রাজশাহী ভার্সিটি আর জিএসটি তো এখনো পড়েনি, তো সেইগুলো অনেকেরই মেন টার্গেট স্পেশাল কোর্স হিসেবে আমি 20 জানুয়ারি থেকে শুরু করতেছি। ওটাই অবশ্যই আরো ভালো করে করাবো সব সাবজেক্ট গুলো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশও থাকবে অবশ্যই, কারণ ইংলিশটা এবার কম্পালসারি, তো এটা করতে হবে, কারণ ইংলিশের জিনিসগুলো নতুন। ঠিক আছে, তো তোমরা কোর্সটা করো, অবশ্যই আমার উপর ভরসা থাকলে তোমাদের জন্য বেনিফিট হবে। তাহলে এখানে প্রথমটা বের করি, প্রথমটা করলে হবে, কিন্তু এখানে আগে লাগবে কি এ বি সি। তো ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের জানার কথা, এটা হলো এ, এটা হলো বি, এটা সি। তাহলে বিসি এর দূরত্বকে ধরা হয় এ, এসি এর দূরত্বকে ধরা হয় বি, আর এবি এর দূরত্বকে ধরা হয় কি সি। তাহলে এই দূরত্বগুলো আগে তোমাকে বের করে নিতে হবে। তাহলে আগে যদি আমরা এ বের করি, তার মানে কি বাহুর দূরত্ব বিসি, তাহলে বিসি কোনটা, এটা আমরা এ ধরলাম, এটা হলো বি,
এটা লিখেছি। তাহলে বিসি এর দূরত্ব কত বোঝা যাচ্ছে, √3² + 4² তার মানে কত 5। বি ইকুয়াল টু কত সিএ, সিএ তাহলে কোনটা, সিএ টা এটা, তাহলে এখানে সব জিরো করা লাগে না, তাহলে কত 4। সি ইজ ইকুয়াল টু কত এবি, তাহলে এবি মানে এখানেও দেখা যাচ্ছে কত 3। তাহলে এবার যদি তুমি এখানে মানটা বসায় দাও তাহলে এ কত 5 ইনটু হলো x1, x1 হলো 0 প্লাস বি কত 4, x2 হলো কত এটা 0 প্লাস সি কত 3, x3 কত এই যে 4, আর নিচে হলো তাহলে 5 প্লাস 4 প্লাস 3। এরপর এটা তো আছে, এটা আমি লিখতেছি না। তাহলে এই দুটো 0, 3 4 12 বাই 12 তার মানে কত 1। পরেরটা করলেও দেখবা 1 আসবে। তাহলে অ্যান্সার হলো অন্তকেন্দ্র কত 1,1। এটা কে জানতা না? আমি মানে 2-1 বেসে করাইছি, সব বেসে না। তাহলে অন্তকেন্দ্রটা খুব ইম্পর্টেন্ট, বুঝা গেছে? এবিসিটা বের করে নিতে হবে। অনেক জ্যামিতি কিন্তু তোমরা ইন্টার অনেক বড় করে করছো, আমি কিন্তু যথেষ্ট ছোট করে করতেছি। দেখো এটার একটা শর্ট রুল ছিল তোমাদের, রম্বস বলছে, রম্বস দেখার দরকার নেই, 4টা বাহু থাকলে আমরা যে কোনো শীর্ষবিন্দু শর্ট রুলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ আর ডি তো হয় না, তাহলে বি এর সাথে ডি হলো কি কর্ণ। তাহলে আমি তোমাদের রুলটা বলছিলাম যে কর্ণের যোগফল মাইনাস হলো কি বাহু, কর্ণের যোগফল মাইনাস হলো, তাহলে 5 আর 6 11, 11 থেকে 2 বাদ, তাহলে একটা অ্যান্সার ভুজের হলো কত 9, 9 আর 8 17, 17 থেকে 5 বাদ, তাহলে আরেকটা কত 12। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি সি এর স্থানাঙ্ক 9 আর 12। 4টা যে কোনো শীর্ষবিন্দু থাকলে, এই খুব ইন্টারেস্টিং রুল তোমরা দেখছো, বাহু কর্ণ দুটো যোগ করতে হবে, সেটা এসি থাকতে পারে অথবা বিডি, কারণ অন্য দুটো তো কর্ণ হয় না, বাহু। তাহলে এখানে বিডি আছে, তার থেকে এ বাদ দিছি, যদি এসি থাকতো তার থেকে বি বা ডি বাদ দিতাম। এটা ডিপেন্ড করে কোন তিনটা দেয়া আছে তার উপর। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি একটু নোট মানে কমেন্ট করতে পারো, ভালো লাগে, চেষ্টা করি তোমাদের জন্য। বিন্দু দ্বারা সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কোণের কথা যখনই আসতেছে তখনই তোমার ঢাল চলে আসবে। তাহলে m = tan θ তোমরা সবাই জানো। তাহলে আগে ঢাল বের করার রুল তোমরা জানো, m = বিন্দু থেকে, ঢাল তো রেখা থেকেও বের করা যায়, del y বাই কি del x। তাহলে y1 - y2, y1 কোনটা -1 প্লাস 2, x1 - x2, তাহলে 3 মাইনাস কত 4, তাহলে উপরে আসতেছে 1 আর নিচে আসতেছে -1, তার মানে কত -1। তাহলে প্রথমতে আমরা tan θ লিখতে পারি -1, অতএব θ তোমার অ্যান্সার কত আসতেছে সবাই বলতে পারো? tan θ কত, 1 মানে কত 45। তাহলে যখনই মাইনাস আসে তখন আমি তো তোমাদের আগেও করেছি 180 থেকে 45 বাদ যায়, তাহলে আমরা এটা মুখস্থ রাখা লাগে না। যখনই মাইনাস আসে, যেমন মাইনাস যদি তোমার 1 হয়, মানে 1/√3 হয়, তাহলে তখন ওটা 1/√3 যে মানটা সেটা 180 থেকে কি করতে হবে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হলো 135 ডিগ্রি। ঢাল বের করার সূত্র তো জানো তোমরা আশা করি, del y বাই del x। এত রেখার উপর লম্ব রেখার ঢাল, এবার কিন্তু শুধু ঢাল চাইনি, তার সাথে আবার কি বলছে লম্ব রেখা। তাহলে আগে এবার রেখার ঢাল, এবার রেখার ঢাল তো -x এর সহগ বাই হলো y এর সহগ। তাহলে -x এর সহগ মানে 3 আর y এর সহগ হলো -6, তার মানে মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে কত হাফ। তাহলে আমরা জানি লম্ব হলে কি রুল এটা না, m1 * m2 কত -1, তাহলে অতএব m2 = -1/m। তাহলে m কত পাইছি হাফ, তাহলে এটা কত হবে -2। তাহলে অ্যান্সার হলো লম্ব রেখার ঢাল কত -2। তাহলে শুধু ঢাল হলে কি m, তোমাদের আমি ক্যালকুলাসও করেছিলাম, ওই যে স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ মনে পড়ে? স্পর্শকের সমীকরণে কি ছিল m, আর অবিলম্ব হলো কি তার উপরে লম্ব, তাহলে কি -1/m। তাহলে ঢালটা বের করে -1/m করে দিলে তোমার লম্ব রেখার ঢাল হয়ে যাচ্ছে। এগুলো খুব ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা আসবে। এত বিন্দু হতে এত সরলরেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে, একটু ভালো করে খেয়াল করতে হবে কি যে কোণ উৎপন্ন করে, তাহলে কোণ উৎপন্ন করা মানে আবার সেই একই, হ্যাঁ। তাহলে এইটা থেকে যদি আমরা ঢাল বের করি কত আসতেছে -x এর সহগ -√3 বাই y এর সহগ, তার মানে মাইনাস কত 1, তার মানে কত আসতেছে √3। কিন্তু বলছে কি এরা অঙ্কিত লম্ব, তাহলে আগেরটার মতো, তাহলে আমি -1/√3 লিখতে পারি tan θ। তাহলে অতএব θ = এটা কোথায় বলছিলাম, তাহলে 1/√3 মানে কত 30 ডিগ্রি, 1/√3 মানে 30 ডিগ্রি, √3 তো 60, তাহলে 30 বাদ দিতে হবে 180 থেকে, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 150 ডিগ্রি। তাহলে আগে দেখো একটা সহজতা করে নিলাম, এটা একটু ব্যাপার, এখানে কিন্তু বিন্দু কোনো কাজে লাগতেছে না, ঠিক আছে? যেহেতু আমরা উল্টো ঢাল, কিন্তু অঙ্কিত লম্ব এই বাংলাগুলা খেয়াল করতে হবে, এজন্য জ্যামিতি কিন্তু অনেকটা ফিজিক্সের মতো, ঠিক কিনা একটু কমেন্ট করতে পারো।
অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা মর্ম বোঝা যাচ্ছে? অনেক কিছু তোমরা জানতে পারো, ক্লাসও করাইছি, আবার অনেক কিছু নতুন পাচ্ছি। একটু কমেন্ট করো, একটু কষ্ট করে। সব ধরনের অঙ্কই করে আমি শেষ করবো, পরপর টপিক ওয়াইজ আসতেছি। আজকে তো পার্ট 1, এরপর আবার পার্ট 2 থাকবে। মূল বিন্দুগামী, এই জিনিসটার উপরে খেয়াল করতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স, এখানে দিকের হবে, cos ইনভার্স হাফ কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ নির্ণয় করে। এটা কিন্তু সমীকরণ, আগে তো কিন্তু ঢাল ছিল, তো যেহেতু কোণ উৎপন্ন করে তাহলে আমরা tan ইনটু cos ইনভার্স হাফ ইকুয়াল টু ঢাল লিখতে পারি। কি m ইকুয়াল টু tan থিটা। তাহলে এটাকে এবার তোমাকে একটু পিথাগোরাসে চলে যেতে হবে, কারণ এই cos ইনভার্স কে tan ইনভার্স আনতে হবে। তাহলে চলে আসি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, এটা হলো ভূমি, এটা কি অতিভুজ। তাহলে এটা কত হচ্ছে, ওটার থেকে বাদ, তাহলে 4 - 1, তাহলে কত হচ্ছে √3। এই 4 - 1 তাহলে কত √3। তাহলে এটাকে যদি আমি tan ইনটু tan ইনভার্স আসি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে কত √3। এরকম মান তো আসবেই, নাহলে অঙ্ক হবে কি করে। তাহলে m ইকুয়াল টু কত আসতেছে √3। এবার বলছে এটা তো ঢাল বের করলাম এমন রেখার সমীকরণ, তার জন্য দেখো এখানে একটা বলে দিছে মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী সমীকরণ সবাই আমরা জানি y ইকুয়াল টু mx। তাহলে এটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়াল টু কত √3x, অথবা আরেকটু সাজায় অপশনে থাকতে পারে √3x - y ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এটাই হলো মূল বিন্দুগামী এই ঢালের সমীকরণ। দেখো পার্ট বাই পার্ট আমি মানে সিরিয়াল ওয়াইজ আসতেছি, এক একটা করে। যদি দেখো প্রথমে ঢাল শিখালাম, তারপরে উল্টো ঢাল শিখালাম লম্ব রেখার, তারপরে শিখলাম সমীকরণ। কি বোঝা কি যাচ্ছে? এই যে করাচ্ছি এটা কিন্তু আসলে খালি করালেই হয় না, সিরিয়াল মেইনটেইন করে করতে হয়, জিনিসটা বোঝা খুব ব্যাপার। নাহলে একটা কঠিন অঙ্ক প্রথমে কঠিন তো লাগবেই, যদি আগে সহজটা শেখাই নেওয়া হয়। যেমন একটা অঙ্ক অনেক কঠিন লাগবে অনেকের কাছে, যে এক্স ইকুয়াল টু দুটো দেয়া আছে, ওয়াই ইকুয়াল টু দুটো দেয়া আছে, রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের কর্ণের ঢাল, মানে এরকম একটা চতুর্ভুজ, তার আবার এই যে কর্ণ, এই দুটো ঢাল বের করতে হবে। কিন্তু যেহেতু তোমার এখানে বের করতে বলছে কি ঢাল, তাহলে ঢালের সূত্র বিন্দু দিয়ে আমরা একবারে আগেরটার মতোই করতে পারি, কিন্তু এটা করা না থাকলে তুমি বুঝবা না। তার মানে এখানে দেখো এই যে এটা হলো y1, এটা কি y2, এটা ধরতে পারি x1 x2, কথাটা এইভাবে বলা আছে, তোমার বুঝতে মনে হবে যে কঠিন। তাহলে ডেল y মানে দেখো একবারে অঙ্ক এক লাইনে হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এটা দিয়ে করি 6 - 4, তাহলে উপরে হবে কি 5 - 3 2/2, তাহলে অ্যান্সার কত 1। তাহলে এই কর্ণের ঢাল কত, অ্যান্সার 1। কি বোঝা কি গেল? নাহলে কিন্তু অঙ্কটা পড়লে কঠিন। চতুর্ভুজের একটি কর্ণের ঢাল, তা কর্ণ মানে তো এখানে বিন্দু, তা বিন্দু থেকে ঢাল বের করতেছি। কর্ণ মানে তো এই যে দুটো পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট, তাহলে ঢাল বের করতে গেলে কি করতে হবে, ডেল y বাই ডেল x, কারণ ঢালের দুটো সূত্র দেখছি, একটা বিন্দু থেকে ঢাল, আরেকটা হলো কি রেখা থেকে ঢাল। বোঝা যাচ্ছে কিনা, অঙ্কটা নতুন কিনা? একটু কমেন্ট করো প্লিজ, ভালো লাগে কমেন্ট করতে। মূল বিন্দু থেকে, আবার মূল বিন্দু, কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক, এটাকে পি বলে। আমি তোমাদের ক্লাসে বলছিলাম, মনে পড়ে? লেখাই দিয়েছিলাম যারা ক্লাস করছো। মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এটা কিন্তু ইন্টারে তোমরা y = mx + c দিয়ে করছো বা সারটা করায়। আমি পি এর সূত্র দিয়ে করবো, কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই রুলটা তোমরা জানো, এটা দিয়ে এই ধরনের অঙ্ক করা যায়। তাহলে এখানে কত হচ্ছে x cos কত 45 ডিগ্রি, অঙ্কটা তাহলে মাত্র 3 লাইনে হয়ে যাবে। sin কত 45 ডিগ্রি ইকুয়াল টু p কত 4, তাহলে x বাই √2 y বাই √2 ইকুয়াল টু কত 4, তাহলে অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু কত 4√2। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে যখনই এই কথাটা বলা থাকবে বাংলা কথা মনে রাখতে হবে। সূত্রগুলো আমি তো সূত্রে শিটেও আছে বা আমি লিখেও দিচ্ছি। মূল বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হলো পি। তাহলে কোণ দেয়া থাকলে আমরা y = mx + c ওই সূত্রে না যেয়ে এটাই করলাম, যাতে অঙ্কটা মাত্র 2 থেকে 3 লাইন হলো। ওটা করলে আবার ঢাল বের করে অঙ্কটা অনেক বড় হয়ে যেত, করা যেত অবশ্যই। ওকে, পরেরটা আসি। এত রেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু। স্টপ। এই বাংলাগুলো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, একদম ফিজিক্সের মতো। তাহলে মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু, কারণ একটা রেখা থেকে খণ্ডিতাংশ না বের করে মধ্যবিন্দু বের করা যায় না। এর পরেরটুকু আমরা পরে পড়বো। তাহলে এখান থেকে আগে খণ্ডিতাংশ বের করি, যেটা একটু আগে একটা অঙ্কে করলাম। -10, ডান পাশে 1 বানাম। তাহলে x বাই -10 প্লাস y বাই কত ইকুয়াল টু কত 1। তাহলে এই একটা খণ্ডিতাংশ, এই একটা খণ্ডিতাংশ, তাহলে আমরা বিন্দুটা লিখতে পারি -10 0, কারণ x অক্ষে y 0 আর y অক্ষে x 0, তাহলে 0 মাইনাস কত 5। তাহলে এর কি বের করতে বলছে এখানে, মধ্যবিন্দু। দেখো বাংলা পড়লে পরপর ইজিলি পারা যায়। তাহলে -10 প্লাস 0 বাই কত 2, আর একটা হলো 0 - 5 বাই কত 2। তাহলে এখানে কত আসতেছে -5,
এখানে আসতেছে কত -5/2, তাহলে আসলো -5/2। আচ্ছা মাইনাস কি আসতেছে, তাহলে আমি বলেছি -10 + 0, আর 0 হলো এখানে আসতেছে 0 - 5, -10 + 0 0 - 5, তাহলে এখানে মাইনাস থাকতেছে, হ্যাঁ মাইনাস হলো। আচ্ছা এবার বলছে কি পরের টুক দেখো, মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তা এই জিনিসটাই মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা একটু আগে লিখলাম না, y = mx, আরেকটা অঙ্কে তাহলে y = কি mx, তাহলে m মানে কি ঢাল। এবার দেখো একটা জিনিস অনেক ঝামেলা করতে পারো যে এখানে ঢাল, দাদা একটু আগে আপনি ঢাল বের করলেন দুটো বিন্দু থেকে, এখানে তো বিন্দু বের হলো কি একটা, তাহলে একটা দিয়ে করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ একটা দিয়ে মানে কি y/x, ঢালের রুল হলো m = ∂y/∂x, কিন্তু যখন বিন্দু একটা থাকবে তখন আমি y/x ও লিখতে পারি, এটা কিন্তু ঢালের রুল। তাহলে এখানে আসতেছে -5/2, নিচে 5 কি x, তাহলে 5 কেটে গেল, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এটা হলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে আগে প্রথম বাংলাটা খেয়াল করতে হবে, একটা রেখা থেকে ঘূর্ণিতাংশ না বের করে তার তো কোনোদিন বিন্দু বের করা সম্ভব না, এরপর এটা বের করলে হয়ে যাচ্ছে। কি বুঝা কি গেছে? ওকে, এই হলো তোমার মোটামুটি আজকের পার্ট 1। দেখো অঙ্কগুলো কতটুকু বুঝলে, কোনোটা না বুঝলে কমেন্ট করতে পারো, ঠিক আছে? ওকে, ভালো থাকো, পার্ট 2 নিয়ে আবার দেখা হবে। গুড নাইট।